আমি খুব কনফিডেন্ট যে আমার 17 মাসের সময়ে যে বিচারগুলো হয়েছে, যে রায় হয়েছে, যে ডকুমেন্ট আমরা প্রডিউস করেছি, এই ব্যাপারে উচ্চ আদালতে গিয়ে কোনো রকমের এই জিনিসগুলোর ব্যাপারে কোনো অপ্রমাণ হওয়ার সুযোগ নেই, জাজমেন্ট উল্টে যাওয়ার কোনো সুযোগ নেই। এবং আমি প্রথম দিন থেকে যে জিনিসটা বলেছি যে আমরা এমন সব অকাট্য প্রমাণাদি এই আদালতে উপস্থাপন করেছি, শুধু বাংলাদেশে নয়, বিশ্বের যে কোনো আদালতে গেলে এই অপরাধীদের সাজা নিশ্চিত হবে, সর্বোচ্চ সাজাই নিশ্চিত হবে। সুতরাং এই কোয়ালিটি অফ এভিডেন্স মামলাতে আমরা যা কিছু দিয়েছি, অতীতের ট্রাইব্যুনালের সমস্ত রেকর্ড ঘেটে দেখবেন আমরা যে ধরনের শক্তিশালী প্রমাণ এখানে উপস্থাপন করেছি, এই ধরনের প্রমাণ কখনোই উপস্থাপন করা সম্ভব হয়নি। আমাদের আইনেই পিক অ্যান্ড চুজ করার বিষয় আছে, মানে আইনে বলা হয়েছে, যেমন ধরুন আমরা কিন্তু প্রথম থেকেই বলেছি যে বাংলাদেশের সমস্ত পুলিশ বাহিনী গণহত্যার সাথে সম্পৃক্ত ছিল। আমরা কিন্তু সমস্ত পুলিশ বাহিনীর বিচার করতে পারবো না। আমরা সুপিরিয়র কমান্ডারদের এবং সবচাইতে যারা নটোরিয়াস ভূমিকায় ছিলেন তাদেরকে বিচারের আওতায় আনবো। এটা যদি পিক অ্যান্ড চুজ বলেন, এটা অবশ্যই পিক অ্যান্ড চুজ, এবং আইনে এই ক্ষমতা দেয়া আছে যে চিফ প্রসিকিউটর ডিসাইড করবেন কোন কোন মামলাকে তিনি এই ট্রাইব্যুনালে নিয়ে আসবেন, কোন কোনগুলোকে আনবেন না, কোনোটা দরকার হলে সাধারণ আইনে পাঠিয়ে দিতে পারবেন। সুতরাং মানবতা বিরোধী অপরাধের বিচার দুনিয়ার ইতিহাসে দেখবেন কোথাও গণহারে হাজার হাজার সৈন্যকে শাস্তি দেওয়া হয় না, সেখানে টপ কমান্ডারদের দেওয়া হয় এবং যারা একদম সরাসরি অ্যাট্রোসিটির সাথে ডাইরেক্ট ইনভলভমেন্ট ছিল তাদেরকে সাজা দেওয়া হয়। আমাদের আইনে এটা বলা আছে। যেমন ধরেন একটা ঘটনায় 5 জন আসামি আছে, 5 জন আসামিকে কিন্তু আমি 5 বার ট্রায়াল করতে পারি। প্রথমে একজনকে আনতে পারি, পরে একজনকে আনতে পারি, পরে একজনকে আনতে পারি, যেটা আমাদের প্রচলিত বিচার ব্যবস্থার ধারণা সম্পূর্ণ উল্টা। সে কারণে অনেকে মনে করেন যে ওকে বিচার করছে, ও তো আসামি হতে পারতো। হ্যাঁ, সে যে আসামি হবে না পরবর্তীতে সেটা কিন্তু বলা যাচ্ছে না। কিন্তু এই মুহূর্তের মামলা প্রমাণের জন্য আমরা যদি 5 জনের মধ্যে বাকি 4 জনকে সাক্ষী হিসেবে নিয়ে এসে মামলাটা প্রমাণ করি এবং পরবর্তীতে তাদের বিরুদ্ধে তদন্ত করি, তাহলে কিন্তু কোনো রকমের আইনগত ব্যত্যয় হবে না। সুতরাং আমাদের আইনে এই সুযোগ আছে, এই বিচারের ধারাটাই ভিন্ন। সে কারণে কোনো রকমের পিক অ্যান্ড চুজ বলতে যে অর্থে ব্যবহার করা হয় সে ধরনের কিছু করা হয়নি। আমরা যা কিছু করেছি অ্যাজ পার ল করেছি। আমার মূল পরিচয়, আমি সুপ্রিম কোর্টের আইনজীবী। সুতরাং আমার জায়গা হচ্ছে আইন পেশা। আমি সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে আমার স্বাভাবিক কর্মজীবনে ফেরত যাব। আমি তো একদিনের জন্য বেকার থাকছি না, কোনো সমস্যা নেই।